গ্র্যাজুয়েট শেষ করায় উপহারের বদলে দেওর দিল প্রেমের প্রস্তাব। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি নার্সিং কোর্স করছিলাম, স্বামী বিরোধিতা করেও আমি ছাড়িনি। দেওর আমাকে প্রতিদিন কলেজে ড্রপ করত। গ্র্যাজুয়েশন ডেতে স্বামী আসেনি, দেওর এসেছিল। সেদিন সবার সামনে দেওর আমাকে একটা সুন্দর পেন্ডেন্ট উপহার দিল। বাড়ি ফেরার পথে গাড়িতে সে বলল, বুদি, তুমি জানো আমি কতদিন ধরে চেপে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি, শুধু বুদি হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে চাই। তুমি পড়াশোনা করতে চাও, আমি তোমাকে সাপোর্ট করব। ভাইয়াকে ডিভোর্স দাও, আমাকে বিয়ে করো। আমি তোমাকে স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে যেখানে আমার স্বামী আসেনি, সেখানে দেওর এসেছিল, আমাকে সাপোর্ট করেছিল। কিন্তু এখন সে আমাকে এভাবে দেখে। তুমি কি বলছ? আমি চোখ বড় করে জিজ্ঞাসা করলাম। এসব কি রকম কথা? বুদি, আমি সত্যি বলছি। দেওর গাড়ি একপাশে পার্ক করল। আমি কতদিন ধরে দেখি ভাইয়া তোমার পড়াশোনা নিয়ে কত বিরোধিতা করে, কিন্তু আমি সবসময় তোমাকে সাপোর্ট করেছি, তাই না? কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার স্বপ্নকেওই। আমি পেন্ডেন্টটা হাতে নিয়ে দেখতে লাগলাম। এটা একটা সুন্দর নার্সিং সিম্বল। তুমি আমাকে সাহায্য করেছ, সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এসব কথা বলা অনুচিত। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। আমি জানি বুদি। দেওর আমার দিকে ঘুরে বসল। কিন্তু আমার হৃদয় যা বলে আমি তাই বলছি। আমি তোমাকে ভালোবাসি, তোমার স্বপ্নকেও। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে সব সাপোর্ট দেব যা ভাইজা কখনো দেয়নি। আমার হাত কাঁপতে লাগল। গ্র্যাজুয়েশনের খুশি এখন মিলিয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার ভাবিই থাকব, আর কিছু না। বুদি, আমার অনুভূতি পাগলামি নয়। দেওর আমার হাত ধরল। প্রতিদিন যখন আমি তোমাকে কলেজে নিয়ে যেতাম, তোমার মুখে সেই আনন্দ দেখে আমি বুঝতাম তুমি কতটা খুশি। আমি চাই সেই খুশি তোমার মুখে সারা জীবন থাক। ভাইয়া তোমাকে সেই খুশি দিতে পারেনি, আমি পারব। আমি তার হাত সরিয়ে দিলাম। এসব কথা আর কখনো বলবে না। আমাকে এখন বাড়ি নিয়ে চলো। বুদি, একবার ভেবে দেখো। দেওর আমার চোখের দিকে তাকাল। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই, তোমার সব স্বপ্ন পূরণে সাহায্য করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনামিকা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম প্রতীক সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রোহন আর শাইনি। রোহন ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। শাইনি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন কিছু ঘটেছে যা আমি কখনো ভাবতেও পারিনি। আমার স্বামীর ছোট ভাই সুমিত, সে আমাদের বাড়িতেই থাকে। তার বয়স ৪০, বিয়ে করেনি। আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে থাকতাম। কিন্তু একদিন হঠাৎ করেই সবকিছু বদলে গেল। আমি সেদিন আমার পড়াশোনা শেষ করে হাসপাতালে একজন নার্স হিসেবে যোগ দিয়েছিলাম। আমার স্বামী প্রতীক আমার পড়াশোনা নিয়ে কখনোই উৎসাহী ছিল না। তার ধারণা ছিল আমার ঘরে থাকা উচিত, বাইরে কাজ করা নয়। কিন্তু আমি ছাড়িনি। সুমিত আমাকে সবসময় সাহায্য করত, সাপোর্ট দিত। প্রতিদিন সে আমাকে কলেজে ড্রপ করত, ক্লাস শেষে আবার নিয়ে আসত। আমার স্বামী রাগ করলেও সুমিত কখনো আমার সাপোর্ট করা ছাড়েনি। আমার গ্র্যাজুয়েশনের দিন প্রতীক আসেনি। সুমিত এসেছিল। সে আমাকে একটি সুন্দর পেন্ডেন্ট উপহার দিয়েছিল, একটি নার্সিং সিম্বল। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ সুমিত আমাকে প্রেমের প্রস্তাব দিল। সে বলল সে আমাকে শুধু ভাবি হিসেবে নয়, তার স্ত্রী হিসেবে চায়। সে চায় আমি তার ভাইকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করি। সে আমাকে সবরকম সাপোর্ট দেবে বলে প্রতিশ্রুতি দিল। আমি বিশ্বাস করতে পারিনি। আমি সুমিতের উপর বিশ্বাস করতাম, কিন্তু সে এমন একটা প্রস্তাব দিয়ে আমাকে বিব্রত করে দিল। আমি তাকে স্পষ্ট করে বললাম যে এটা অসম্ভব, আমি কখনোই তার ভাইকে ছেড়ে তার সাথে থাকতে পারব না। সেদিন রাতে আমরা বাড়ি ফিরলাম। আমি সুমিতের কথা নিয়ে চিন্তিত ছিলাম। কোনোভাবেই আমার স্বামীকে এ ব্যাপারে বলতে পারিনি। কিন্তু আমি দেখলাম সুমিত আমার সাথে কথা বলছে না, এড়িয়ে যাচ্ছে। পরের দিন সকালে সুমিত কোথায় যেন বেরিয়ে গেল। সারাদিন সে ফিরল না। আমরা চিন্তা করতে লাগলাম।
পরের দিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠলাম দেখি সুমিতের ঘরের দরজা বন্ধ। আমরা ডাকলাম কিন্তু কোনো সাড়া নেই। আমরা দরজা খুলে দেখি ঘরে কেউ নেই। কিন্তু বিছানার উপর একটা চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল, আমি কিছুদিনের জন্য বেরিয়ে যাচ্ছি। চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এতে আমরা কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু আমি ভেতরে ভেতরে জানতাম সুমিত কেন চলে গেছে। সে আমার প্রতিক্রিয়ায় হতাশ হয়েছিল, কিন্তু এটাও জানতাম এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার স্বামীকেও। তার ভাইয়ের সাথে এমন সম্পর্ক অকল্পনীয়। কিন্তু এই ঘটনার কয়েকদিন পরে আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমরা খেয়াল করলাম আমাদের বাড়ির জিনিসপত্র সরে যাচ্ছে। আমি যেখানে রাখতাম পরের দিন দেখতাম অন্য জায়গায়। আমার স্বামী প্রতীক মনে করত আমি ভুলে যাচ্ছি, কিন্তু আমি জানতাম আমি কিছু ভুলিনি। একদিন রাতে আমরা সবাই ঘুমাচ্ছিলাম, হঠাৎ কিসের শব্দে আমার ঘুম ভেঙে গেল। যেন কেউ হাঁটছে, জিনিসপত্র নাড়াচাড়া করছে। আমি প্রতীককে ডাকলাম, কিন্তু সে গভীর ঘুমে। আমি ভয় পেয়ে আস্তে আস্তে উঠে দরজা খুললাম। করিডোরে কাউকে দেখতে পেলাম না, কিন্তু আমার মনে হলো কেউ আছে। আমি টর্চ নিয়ে বাড়ি খুঁজতে লাগলাম। কোথাও কাউকে দেখতে পেলাম না, কিন্তু বাচ্চাদের ঘরের সামনে এসে আমি দেখলাম একটা ছায়ামূর্তি ছায়ার মতো সরে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। প্রতীক আর বাচ্চারা ঘুম থেকে জেগে উঠল। প্রতীক বাড়ি খুঁজে দেখল, কিন্তু কিছুই পাওয়া গেল না। সে আমাকে বলল, স্বপ্ন দেখেছি। কিন্তু আমি জানতাম এটা স্বপ্ন ছিল না, কারো উপস্থিতি আমি অনুভব করেছিলাম। পরের দিন সকালে আমি আমার বাচ্চাদের স্কুলে দিয়ে হাসপাতালে গেলাম। কাজ করতে করতে হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এলো। নাম্বারটা অচেনা, বোঝা যাচ্ছিল না কার থেকে এসেছে। মেসেজে লেখা ছিল, তোমার বাড়িতে কেউ লুকিয়ে থাকতে পারে, সাবধান। আমি ভয় পেয়ে গেলাম। কে এই মেসেজ পাঠালো? কিভাবে সে আমার নাম্বার পেল? আমি প্রতীককে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। আমি তখন রোহনকে ফোন করলাম। সে কলেজ থেকে বাড়ি ফিরেছিল। আমি তাকে সতর্ক করে দিলাম, ঘরের দরজা জানালা ভালো করে চেক করতে বললাম। সেদিন বাড়ি ফিরে আমি প্রতীককে মেসেজটা দেখালাম। সে বলল একটা প্র্যাঙ্ক হবে, কেউ মজা করছে, কিন্তু আমি ততটা নিশ্চিত ছিলাম না। আমার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সুমিতের ঘরটা দেখতে গেলাম। আমি জানতাম না কেন, কিন্তু কিছু একটা আমাকে সেখানে টেনে নিয়ে গেল। ঘরটা এখন খালি। সুমিত চলে যাওয়ার পর আমরা সেখানে ঢুকিনি। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার। আমি লাইট জ্বালাতে গেলাম, কিন্তু সুইচ টিপলেও লাইট জ্বলল না। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। ঘরটা যেমন ছিল ঠিক তেমনই আছে। আমি চারপাশে তাকালাম। হঠাৎ আমার নজর পড়ল সুমিতের বইয়ের আলমারির দিকে। আমি সেখানে গেলাম। আলমারিতে বই সাজানো। আমি একটু একটু করে দেখতে লাগলাম। হঠাৎ আমার হাতে এলো একটা ডায়েরি। আমি ডায়েরিটা খুললাম। সেখানে সুমিতের হাতের লেখা। আমি ডায়েরিটা পড়তে লাগলাম। প্রথম দিকের পাতাগুলোতে সাধারণ দিনলিপি, কিন্তু যত পড়তে লাগলাম ততই চমকে উঠতে লাগলাম। সুমিত লিখেছে সে আমাকে ভালোবাসে। শুধু তাই নয়, সে আমার স্বামীকে পথ থেকে সরিয়ে দিতে চায়, যাতে আমি তার কাছে চলে আসি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এটা কি সত্যি? সুমিত কি এতটাই পাগল হয়ে গেছে? আমি আরও পড়তে লাগলাম। আরেকটা পাতায় সে লিখেছে আমি আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেব। সে আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমি প্রমাণ করে দেখাবো যে আমি তার চেয়ে ভালো। এগুলো পরে আমি আরও ভয় পেলাম। আমি ডায়েরিটা বন্ধ করে রাখতে যাব, হঠাৎ পেছনে একটা শব্দ হল। আমি চমকে উঠে পেছনে তাকালাম। কেউ নেই। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। ডায়েরিটা আমি নিয়ে এলাম। আমার স্বামীকে দেখাতে হবে। কিন্তু সেদিন প্রতীক দেরিতে বাড়ি ফিরল। আমি ততক্ষণে ডায়েরিটা আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকিয়ে রেখেছিলাম। আমি ভাবলাম কাল সকালে দেখাব। কিন্তু পরের দিন সকালে যখন আমি ড্রয়ার খুললাম, ডায়েরিটা ছিল না। আমি অবাক হয়ে সবখানে খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি ভয় পেয়ে গেলাম। কে নিয়েছে? কিভাবে নিল? আমার মনে হলো হয়তো সুমিত বাড়িতে ফিরে এসেছে। সে কোথাও লুকিয়ে আছে। আমি প্রতীককে কিছু বললাম না। সে আমাকে পাগল ভাববে। আমি নিজেই খুঁজে বের করতে চাইলাম।
সেদিন হাসপাতাল থেকে ফেরার পর আমি গোপনে বাড়ির সবখানে খুঁজলাম। বেসমেন্ট, ছাদ, সব ঘর। কিন্তু কিছুই পেলাম না। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি আবারও সেই শব্দ শুনলাম। কেউ হাঁটছে। আমি প্রতীককে ডাকলাম। এবার সে জেগে উঠল। আমরা দুজনে মিলে বাড়ি খুঁজলাম। কিন্তু কাউকে পাওয়া গেল না। পরের দিন আমি হাসপাতালে ছিলাম। একজন নতুন রোগী ভর্তি হল। আমি রুটিন অনুযায়ী তার যত্ন নিচ্ছিলাম। হঠাৎ সে আমার হাত ধরে বলল, আপনি বিপদে আছেন। সাবধান। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে অচেনা। তার চোখে অদ্ভুত চাহনি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বলছেন? আমি কি আপনাকে চিনি? সে আমার দিকে তাকিয়ে বলল, আপনার দেওর, সে ফিরে এসেছে। সে আপনার পরিবারকে ধ্বংস করতে চায়। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই লোক কিভাবে জানে আমার দেওরের কথা? আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে চোখ বন্ধ করে ফেলল। আমি ভাবলাম হয়তো সে সত্যিই অসুস্থ, প্রলাপ বকছে। কিন্তু কিভাবে সে আমার দেওরের কথা জানল? আমি সারাদিন অস্থির ছিলাম। বাড়ি ফেরার পথে আমি আমার গাড়ি পার্ক করলাম। হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে ফলো করছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়িতে ঢুকে আমি দেখলাম আমার রোহন আর শাইনি টিভি দেখছে। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের বাবা কোথায়? রোহন বলল, বাবা এখনো অফিস থেকে ফেরেনি। আমি বললাম, আচ্ছা, আমি খাবার বানাচ্ছি। তোমরা একটু পরে এসো। আমি রান্নাঘরে গেলাম। ফ্রিজ খুলে কিছু বের করতে যাব, হঠাৎ একটা কাগজ দেখতে পেলাম ফ্রিজের উপর। আমি কাগজটা তুলে নিলাম। তাতে লেখা, আমি তোমাদের বাড়িতে আছি। তোমরা আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাদের সবাইকে দেখতে পাই। অনামিকা, তুমি আমাকে ফিরিয়ে দাওনি। এখন আমি তোমাকে প্রমাণ করে দেখাবো আমি কতটা ভালোবাসি। আমি হাত থেকে কাগজটা ফেলে দিলাম। এটা সুমিতের হাতের লেখা। সে আমাদের বাড়িতে। কোথায়? কিভাবে? আমি ভয়ে কাঁপতে লাগলাম। কি করব? প্রতীককে বলবো? পুলিশে যাব? আমি ধীরে ধীরে নিজেকে সামলে নিলাম। প্রথমে বাচ্চাদের নিরাপদ রাখতে হবে। আমি রোহন আর শাইনিকে ডাকলাম। ওরা রান্নাঘরে এলো। আমি বললাম, তোমরা আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে যাবে এখনই। রোহন অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন মা? কি হয়েছে? কিছু হয়নি বাবা। আমি কষ্ট করে হাসলাম। একটু কাজে বেরোতে হবে। চলো। আমি বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠলাম। আমি সোজা আমার মায়ের বাড়িতে চলে গেলাম। মায়ের বাড়িতে পৌঁছে আমি বাচ্চাদের দিলাম, তারপর বললাম, মা, আজ ওরা তোমার এখানে থাকবে। আমার একটু জরুরি কাজ আছে। মা জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তোমার মুখ ফ্যাকাশে লাগছে। কিছু না মা, প্রতীকের সাথে একটু কথা আছে। আমি রাতে ফিরে আসব। আমি দ্রুত বাড়ি ফিরলাম। প্রতীক এসে গেছে। সে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ঢুকতেই সে জিজ্ঞেস করল, বাচ্চারা কোথায়? কেন তুমি ওদের নিয়ে গেলে? কি হয়েছে? আমি হাত থেকে সেই কাগজটা প্রতীকের দিকে বাড়িয়ে দিলাম। সে কাগজটা পড়ল। তার মুখ পাংশু হয়ে গেল। এটা এটা কি? সে ভয়ে বলল। সুমিত, আমি বললাম। সে বাড়িতে আছে। আমাদের বাড়িতে। কোথাও লুকিয়ে আছে। প্রতীক বিশ্বাস করতে পারছিল না। কিভাবে সম্ভব? সে তো চলে গেছে। না, আমি বললাম। সে আমাদের বাড়িতেই আছে। গত কয়েকদিন ধরে আমি অনুভব করছিলাম শব্দ, জিনিসপত্র সরে যাওয়া। এসব সেই করেছে। আমি তখন প্রতীককে সব খুলে বললাম। সুমিতের প্রেমের প্রস্তাব, ডায়েরি, হাসপাতালের রোগীর কথা, সবকিছু। প্রতীক আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার ভাই এতটা নেমে যেতে পারে। আমরা পুলিশে যাব, প্রতীক বলল। কিন্তু আগে আমাদের বাড়ি চেক করতে হবে, আমি বললাম। সুমিত কোথায় লুকিয়ে আছে তা জানতে হবে। আমরা দুজনে মিলে পুরো বাড়ি খুঁজলাম। কিন্তু কোথাও সুমিতকে পাওয়া গেল না। প্রতীক বলল, হয়তো সে এখন বাড়িতে নেই। বাইরে গেছে। কিন্তু ফিরে আসবে। আমরা ঠিক করলাম আমরা অপেক্ষা করব। যখন সুমিত ফিরবে আমরা তাকে ধরব। প্রতীক প্রতিটি দরজা, জানালা চেক করল। সবকিছু লক করা হলো। আমরা অপেক্ষা করতে লাগলাম। রাত হয়ে গেল।
আমাদের ঘুম আসছিল না। হঠাৎ আবার সেই শব্দ। কেউ হাঁটছে। প্রতীক আমার হাত চেপে ধরল। আমরা দুজনেই শব্দের দিকে মনোযোগ দিলাম। শব্দটা উপরের ফ্লোর থেকে আসছিল। প্রতীক আস্তে আস্তে উঠল। সে হাতে একটা বেসবল ব্যাট নিল। আমিও তার পেছনে পেছনে উপরে উঠলাম। শব্দটা সুমিতের ঘর থেকে আসছিল। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। প্রতীক দরজা খোলার আগে আমার দিকে তাকাল। আমি মাথা নাড়লাম। সে দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলল। আমরা ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার। প্রতীক লাইট জ্বালাল। কেউ নেই। কিন্তু একটা জানালা খোলা। বাইরের বাতাস ভেতরে আসছে। প্রতীক জানালার কাছে গেল। সে বাইরে তাকাল, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। সে বাইরে চলে গেছে, প্রতীক বলল। কিন্তু কিভাবে সে ভেতরে ঢুকল? সব দরজা জানালা তো লক করা ছিল। আমরা ঘরে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার নজর পড়ল আলমারির দিকে। আলমারিটা সরানো। যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। আমি প্রতীককে ডাকলাম। আমরা আলমারিটা আরও একটু সরালাম। আমাদের চোখ বড় বড় হয়ে গেল। আলমারির পেছনে দেয়ালে একটা গোপন দরজা। প্রতীক দরজাটা খুলল। ভেতরে একটা সরু গলি। এটা কোথায় যায়? প্রতীক টর্চ নিয়ে ভেতরে ঢুকল। আমি তার পেছনে গেলাম। গলিটা বেসমেন্টের দিকে নেমে গেছে। আমরা ধীরে ধীরে নামতে লাগলাম। নিচে পৌঁছে আমরা একটা ছোট ঘর দেখতে পেলাম। ঘরটা সাজানো। একটা বিছানা, টেবিল, চেয়ার, এমনকি একটা ছোট ফ্রিজ। সুমিত এখানে থাকত, প্রতীক আসতে বলল। আমাদের থেকে লুকিয়ে গিয়ে আমরা ঘরটা খুঁজতে লাগলাম। টেবিলের উপর কিছু কাগজ। প্রতীক সেগুলো দেখতে লাগল। হঠাৎ সে চিৎকার করে উঠল, ওহ মাই গড! আমি দৌড়ে গেলাম। কাগজগুলোতে সব আমাদের পরিবারের ছবি। কিন্তু সেখানে প্রতীকের মুখ কাটা। সেখানে সুমিতের মুখ বসানো। আমি, রোহন, শাইনি আর সুমিত, একটা পরিবারের ছবি। সে পাগল হয়ে গেছে, প্রতীক বলল। সে আমাকে মেরে ফেলতে চায়। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। গোপন দরজাটা বন্ধ হওয়ার শব্দ। আমরা দৌড়ে সিঁড়ির দিকে গেলাম, কিন্তু দরজা বন্ধ। আমরা আটকা পড়ে গেলাম। সুমিত, প্রতীক চিৎকার করে ডাকল। দরজা খোলো। কোনো উত্তর নেই। আমরা দরজায় ধাক্কা দিতে লাগলাম, কিন্তু দরজা খুলল না। হঠাৎ একটা বিষাক্ত গন্ধ আমাদের নাকে এলো। গ্যাস! সুমিত আমাদের মেরে ফেলতে চায়। প্রতীক তার শার্ট খুলে আমার নাকমুখ থেকে দিল। শ্বাস নিও না, সে বলল। আমরা অন্য কোনো পথ খুঁজতে হবে। আমরা ঘরের চারপাশে খুঁজতে লাগলাম। কোনো জানালা, দরজা নেই। আমরা আটকা পড়ে গেছি। গ্যাসের গন্ধ ক্রমশ বেড়ে যাচ্ছিল। আমার চোখ জ্বলতে শুরু করল। আমার মাথা ঘুরতে লাগল। প্রতীক ঘরের মেঝে খুঁজতে লাগল। হঠাৎ সে একটা জায়গায় ঠোকর দিতে লাগল। এখানে একটা দরজা আছে, সে বলল। আমাদের এটা খুলতে হবে। সে বেসবল ব্যাট দিয়ে মেঝেতে আঘাত করতে লাগল। কয়েক মিনিট পর মেঝে ভেঙে গেল। নিচে আরেকটা সিঁড়ি। আমরা দ্রুত নামতে লাগলাম। সিঁড়ি আমাদের বাড়ির বাইরে নিয়ে গেল। আমরা বাগানে পৌঁছে গেলাম। আমরা দুজনেই হাঁপাতে লাগলাম। আমাদের পুলিশে যেতে হবে, প্রতীক বলল। এখনই গিয়ে। হঠাৎ একটা আওয়াজ শুনে আমরা পেছনে তাকালাম। সুমিত সেখানে দাঁড়িয়ে, হাতে একটা ছুরি। তোমরা আমার ঘরে ঢুকলে কেন? সে জিজ্ঞেস করল। তার চোখে পাগলামির চাহনি। সুমিত, তুমি কি করছ? প্রতীক ধীরে ধীরে এগিয়ে গেল। আমরা তোমার পরিবার। না, সুমিত চিৎকার করে উঠল। তুমি আমার পরিবার নও। তুমি সবসময় আমাকে নিচে নামিয়ে রাখতে। সবসময় আমার উপর শাসন করতে। আমি ভালোবাসি অনামিকাকে। কিন্তু তুমি তাকে পেলে কেন? কারণ তুমি বড় ভাই। সবসময় তুমিই সব পেয়েছ। সুমিত, তুমি ভুল করছ, আমি বললাম। আমি তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসি প্রতীককে। আমরা পরিবার, সুমিত। তুমি আমাদের পরিবারের সদস্য। না, সুমিত আবার চিৎকার করল। তুমি আমার হবে। প্রতীক আমাদের মাঝে দাঁড়াতে পারবে না। সে ছুরি উঁচিয়ে প্রতীকের দিকে দৌড়ে গেল। প্রতীক সামনে থেকে সরে গেল। সুমিত থমকে দাঁড়াল, তারপর আবার আক্রমণ করল।
প্রতীক তার হাত থেকে ছুরি ফেলে দেওয়ার চেষ্টা করল, কিন্তু সুমিত তাকে ঠেলে দিল। প্রতীক মাটিতে পড়ে গেল। সুমিত ছুরি উঁচিয়ে প্রতীকের দিকে এগিয়ে গেল। আমি দৌড়ে গিয়ে সুমিতকে ধাক্কা দিলাম। সে ভারসাম্য হারিয়ে পড়ে গেল। ছুরিটা তার হাত থেকে পড়ে গেল। প্রতীক উঠে দাঁড়াল। সে সুমিতকে ধরে ফেলল। তারা দুজনে ধস্তাধস্তি করতে লাগল। আমি দৌড়ে গিয়ে ফোন করলাম পুলিশকে। কয়েক মিনিট পর পুলিশ এসে পৌঁছাল। তারা সুমিতকে গ্রেফতার করল। প্রতীকের গালে ছুরির আঘাতে রক্ত ঝরছিল। আমি তার কাছে গেলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, সে বলল। কিন্তু সুমিত? আমি বিশ্বাস করতে পারছি না যে সে এমন করবে গু। সে অসুস্থ, আমি বললাম। তার চিকিৎসার প্রয়োজন। পুলিশ আমাদের বাড়ি সার্চ করল। তারা সুমিতের গোপন ঘর আবিষ্কার করল, সেখানে তার ডায়েরি, ছবি এবং আরও অনেক প্রমাণ পাওয়া গেল। সুমিত মানসিক রোগে আক্রান্ত ছিল। সে প্রতীকের প্রতি ঈর্ষাজ বলছিল, আর আমাকে নিয়ে তার পাগলামি বেড়ে গিয়েছিল। সুমিতকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তাররা বললেন সে সিজোফ্রেনিয়ায় ভুগছিল। সে কল্পনা করত যে আমি তাকে ভালোবাসি, আর প্রতীক আমাদের মাঝে বাধা। আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলাম। আমরা বাড়ি বদলে ফেললাম, কারণ আমরা সেই বাড়িতে আর থাকতে পারছিলাম না। সেখানে অনেক খারাপ স্মৃতি ছিল। 1 বছর পর আমি আবার সেই হাসপাতালে গেলাম যেখানে সেই রোগী ছিল যে আমাকে সতর্ক করেছিল। আমি তাকে খুঁজতে লাগলাম, কিন্তু নার্সরা বলল সেখানে সেই নামে কেউ ভর্তি হয়নি। আমি তাদের রোগীর চেহারা বর্ণনা করলাম, কিন্তু তারা বলল সেরকম কেউ সেখানে ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি নিজের চোখে দেখেছিলাম, সে আমার সাথে কথা বলেছিল। আমি রেকর্ড রুমে গেলাম। সেদিনের রেকর্ড চেক করলাম। সেখানে কোনো তথ্য নেই। যেন সে কখনো সেখানে ছিলই না। এই রহস্য আমি কখনো বুঝতে পারিনি। কে ছিল সেই রোগী? কিভাবে সে জানত সুমিতের কথা? কিভাবে সে জানত যে আমি বিপদে? কিছু জিনিস হয়তো কখনোই ব্যাখ্যা করা যায় না। কিন্তু আমি জানি যে কেউই হোক, সে আমাদের বাঁচিয়েছিল। সে না থাকলে হয়তো আমরা সুমিতের পাগলামি সম্পর্কে জানতে পারতাম না, আর ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। আজ আমরা নতুন জীবন শুরু করেছি। প্রতীক, রোহন, শাইনি আর আমরা আবার সুখী পরিবার। কিন্তু আমি কখনো ভুলব না সেই রহস্যময় রোগীকে, যার মুখে সেদিন আমি আমার ভবিষ্যতের সতর্কবাণী শুনেছিলাম। কখনো কখনো আমার মনে হয় সেই রোগী আসলে আমাদের পরিবারের একজন রক্ষাকর্তা ছিল, যে আমাদের বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল। আমি এখনো জানি না সে কে ছিল, কিন্তু আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কারণ তার জন্যই আজ আমি আর আমার পরিবার সুরক্ষিত। জীবনে অনেক রহস্য থাকে যার উত্তর আমরা কখনো পাই না। কিন্তু এই রহস্যগুলোই আমাদের জীবনকে করে তোলে অনন্য ও অবিস্মরণীয়।